সেদিন মেট্রোতে উঠেই দেখতে পেলাম ঋতিকাকে। ঋতিকা আমাদের সাথে কলেজে পড়ত। মেয়েটা খুব ভালো, কিন্তু বহু বছর নানা কারণে যোগাযোগ নেই আর কি। আমি ওকে দেখেই ওর কাছে এগিয়ে গেলাম হাসি মুখে। কিরে রীতি, কেমন আছিস? চিনতে পারছিস? ওকে জিজ্ঞাসা করলাম হাসি মুখে। ও মা, তুই? কতদিন পর দেখা, তোকে চিনব না হয় কখনো এমন? মেট্রোতে খুব ভিড় না থাকলেও কামরা খুব একটা খালিও ছিল না। ঋতিকার পাশে অল্প জায়গা ছিল। আমি একটু চেপে চুপে বসে পড়লাম। দুজনে বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ ট্রেন একটা স্টেশনে দাঁড়াতেই দেখলাম ওর ফোন এলো। ফোন কানে চাপল রীতি। ওর কথাগুলো আমার কানে আসছিল, কিন্তু উল্টো দিকের ব্যক্তি কি বলছেন সেটা খুব স্বাভাবিকভাবেই শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ দিদি ভাই, বলো। না গো, আমি অফিস থেকে আগে বেরোতে পারবো না। আমি কি করে ম্যানেজ করব? একদমই সম্ভব না। তেমন হলে না হয় অনলাইন খাবার আনিয়ে নেওয়া যাবে, কিন্তু আমি কোনো মতেই পারবো না গো। হ্যাঁ, মা জেনে যাবেন কিনা আমি কি করে বলি বলো? দেখো তুমি কি করবে। আচ্ছা, আমি রাখছি। ফোন কেটে দিয়ে ঋতিকা বলল, আমার বড় যা ফোন করেছিল। খুব অদ্ভুত মানুষ উনি। আসলে আমাদের বাড়িতে সপ্তাহে 3 দিন রান্নার দায়িত্ব আমার, আর 3 দিন ওর, আর একটা দিন শাশুড়ি করেন। কিন্তু আমার বড় যা ওর নিজের রান্নার দিনগুলোতে অজুহাত খুঁজতে থাকেন কাজ এড়িয়ে যাওয়ার। ঠিক ওই দিনগুলোতেই হয় তার বাপের বাড়িতে কারোর শরীর খারাপ বলে চলে যেতে হবে, নয়তো মেয়ের পরীক্ষা। যে কোনো ছুতোতেই নিজের কাজের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার তাল আর কি। ঋতিকার কথা শেষ হতে না হতেই স্টেশন এসে গেল। আমরা নেমে পড়লাম। দুজনেই একই অটোতে বসলাম পরবর্তী গন্তব্যের জন্য। আমার মতো অটোর যারা নিত্যযাত্রী তারা জানেন অটো চড়ার বিড়ম্বনা। অটোতে উঠে গালে হাত দিয়ে বসেই থাকতে হয় কতক্ষণে অটোতে সামনে পিছনে সিট মিলিয়ে 4 কখনো কখনো 5 জন যাত্রী আসবে সেজন্য। তো যাই হোক, আমরাও সেদিন বসেই ছিলাম অটো ভর্তি হওয়ার জন্য। হঠাৎ দেখলাম একটি মেয়ে এসে হাজির হলো। ঋতিকার দিকে তাকিয়ে বলল, আরে ঋতিকাদি, তুমি? ঋতিকাও অল্প হাসল। এবার মেয়েটা মুখ কাচুমাচু করে বলল, ঋতিকাদি, তুমি একটু অটোর সামনে গিয়ে বসবে গো প্লিজ। আমার না খুব হাঁটুতে ব্যথা, সামনে বসতে বড্ড কষ্ট হবে। তোর গত সপ্তাহেও কোমরে ব্যথা ছিল না? আমায় বললি সেজন্য সামনে বসতে। এবার মেয়েটা একটু থতমত খেল, অল্প ঢোক গিলে বলল, হ্যাঁ মানে এই ব্যথা না লেগেই আছে, আজ ওটা তো কাল সেটা। এই সপ্তাহে আমারও খুব পায়ে ব্যথা রে, আমি আর সামনে বসতে পারবো না। তুই বরং পরের অটো এলে তাতে যা। আর হ্যাঁ, ভালো ডাক্তার দেখা, এই বয়সে এত ব্যথাবুথি ভালো না। মেয়েটা চলে গেল। শুকনো মুখে দাঁড়িয়ে রইল পরের অটোর জন্য। আমার সত্যিই খুব অবাক লাগছিল। কলেজ লাইফে যে ঋতিকাকে চিনতাম তার সাথে আজকের এই মেয়েটার যেন আকাশ পাতাল পার্থক্য। কলেজের ঋতিকা ছিল ভীষণ ভালো মানুষ। ওর কাছে কেউ কোনো সাহায্য চাইলে ও কখনো না করতে পারত না। নিজের অসুবিধা হলেও ও তাকে হেল্প করত। মনে আছে, অনেকে ওর আড়ালে এজন্য ওকে নিয়ে ঠাট্টাও করত। ক্লাসের বদমাশগুলো ওর নাম দিয়েছিল হাঁদা ঋতিকা। একবার ওকে জিজ্ঞেস করেছিলাম, ঋতিকা, নিজের অসুবিধার কথা চিন্তা না করেও কেন তুই অন্যদের সাহায্য করিস তারা বললি? ও বলেছিল, না রে, আমি কাউকে ফেরাতে পারি না। আমি ভাবি কাউকে না বললে তো তার খারাপ লাগবে, সে আমার প্রতি রাগ করবে, আর আমি চাই না কারোর খারাপ ফিলিংয়ের কারণ হতে। মনে পড়ে যাচ্ছিল আমার পুরনো কথাগুলো। অথচ আজকে ঋতিকা কত আলাদা। নিজের যাকে রান্নার ব্যাপারে সাহায্য করতে এক কথায় না করে দিল, আবার ওই পরিচিত এই কম বয়সী মেয়েটাকেও ভাগিয়ে দিল। যাই হোক, অটো ছাড়ল চতুর্থ ব্যক্তির আগমনে। আর তখনই ক্ষণিকক্ষণের নীরবতা ভেঙে কথা বলে উঠল ঋতিকা, তোর আমায় খুব অচেনা লাগছে না? কলেজে সেই ঋতিকা যে সবার উপকার করত নিজের অসুবিধা হলেও, সে আজ অনেক বদলে গেছে তাই ভাবছিস তো? আমি কি বলবো বুঝে পেলাম না, অল্প মাথা নাড়ালাম। আসলে কি জানিস তো, জীবনের অভিজ্ঞতা আমায় বদলে দিয়েছে।
যা বুঝলাম, নিজের সুবিধা গুছিয়ে নিতে সবাই চায়, আর যে মানুষটা ব্যক্তিগত সুখ সুবিধার কথা না ভেবেও অন্যের উপকার করার চেষ্টা করে তাকে সবাই বোকা ভেবে নেয়। তার থেকে সুবিধা আদায় করাটাই সকলে নিজের অভ্যাসে পরিণত করে ফেলে, আর কখনো যদি সে সুবিধা দিতে না পারে তবে সে বাকিদের কাছে হয়ে ওঠে ভিলেন। আসলে মানুষের নেচার এমন যে তুই কারোর জন্য 100টা উপকার করলে সে ধরে নেবে যে তুই তার জন্য করতে বাধ্য, আর 100টা উপকার করার পরেও যদি একদিন তাকে সুবিধা দিতে না পারিস তাহলে সেই মুহূর্তেই তুই অপ্রিয় হয়ে যাবি। তোর এতদিনের ওই 100টা উপকার সে 1 সেকেন্ডে ভুলে যাবে, কারণ উপকার পাওয়াটা যে তার অভ্যেসে ঢুকে গেছে। আমার বড় যাকে সুবিধা দেওয়ার জন্য আমি দিনের পর দিন তাকে রান্না করে দিয়েছি একসময়, কিন্তু তারপর বুঝতে পারলাম আমার থেকে সুবিধা নেওয়াটা তার অভ্যাসে পরিণত হয়েছে। সে ধরে নিয়েছে আমি তার কাজ করে দিতে বাধ্য, তাই কখনো আমার কাজ থাকলে আমি রান্না করতে না পারলে সে মেজাজ দেখাচ্ছে। আসলে কি বলতো, ওভাবে সবার মন জুগিয়ে চলা যায় না, চলার দরকারও নেই সেটা বুঝেছি। কাউকে ততটাই হেল্প করতে হয় যতটা তার একান্তই দরকার। প্রয়োজনের অতিরিক্ত কাউকে সুবিধা দেওয়াটা বোকামি, তাতে তোমাকেই সবাই বোকা ভেবে নেবে, সস্তা ভেবে নেবে। আমার পাড়ার ওই পরিচিত মেয়েটাকে 2 দিন পেছনে সিট ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারলাম ও ধরেই নিয়েছে আমি প্রতিবারই এমনটা করব, তাই ওর ভুলটা ভাঙিয়ে দিলাম। জানি ওর খারাপ লাগলো, আমায় খারাপও ভাবলো, কিন্তু তাতে কিচ্ছু করার নেই। কারোর অন্যায্য দাবি মেনে তার কাছে আমি ভালো হতেও চাই না, কারণ আমি বুঝে গেছি ওভাবে সকলের চোখে ভালো হওয়া যায় না, বরং অন্যরা বোকা ঠাউরে নেয়। আমি চুপ করে ঋতিকার কথাগুলো শুনছিলাম, নতুন করে যেন অনেক কিছু বুঝলাম। সত্যিই তো তাই, কাউকে ততটুকুই হেল্প করা উচিত যতটা তার দরকার, নইলে সুবিধা দেওয়ার মেশিন ঠাউরে নেয় কিছু মানুষ ওপরের দিকের লোকটাকে। অতিরিক্ত ভদ্রতা একেবারেই বোকামির লক্ষণ হয়তো এই পৃথিবীতে। সেদিন অটো থেকে নামার সময় ঋতিকার হাত ধরে বলেছিলাম, আজ তোর কথাগুলো থেকে সত্যিই অনেক কিছু শিখলাম আর বুঝলাম রে। আসলে এভাবেই বোধহয় পথ চলতি কোনো অভিজ্ঞতা বা দৈনন্দিন জীবনে হঠাৎ ঘটে যাওয়া খুব সাধারণ কোনো ঘটনাও অনেক কিছু জীবনবোধের শিক্ষা আমাদের দিয়ে যায়, যেগুলো মনে গেঁথে যায় সারা জীবনের জন্য।